শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। উত্তরবঙ্গের ঈদযাত্রার ব্যাটলনেক এখন যমুনা সেতু। 4 লেনের মহাসড়কে গলার কাটা এখন 2 লেনের সেতু। বাংলাদেশে প্রবেশের জন্য পশ্চিমবঙ্গ সীমান্তে হাজারো মানুষ, উৎফুল্ল শুভেন্দু। 8 দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজ হয়ে 6 নবজাতকের মৃত্যু। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। প্রতি বছর ঈদযাত্রায় ভোগান্তি উত্তরবঙ্গের মানুষের জন্য অতি স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। প্রতি বছরই যমুনা থেকে শুরু করে যানজট এলেঙ্গা হয়ে মির্জাপুর পর্যন্ত চলে যাচ্ছে। ঢাকা থেকে রংপুর বা দিনাজপুর যেতে যেখানে স্বাভাবিক সময়ে 6 থেকে 8 ঘন্টা লাগে, সেখানে ঈদের সময় লেগে যায় 20 থেকে 30, কখনো বা 40 ঘন্টাও। 5 দিন বা 6 দিনের ঈদের ছুটির 2 দিনই চলে যাচ্ছে শুধু গন্তব্যে যেতেই। সরেজমিনে দেখা গেছে অসুস্থ, বয়স্ক, নারী ও শিশুরা এই যানজটে মানবেতর পরিস্থিতিতে পড়ছেন। এই সময়ে অনেকেই দেখা যায় ট্রাকে ভ্রমণ করতে। রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজেও যানজটে বসে থাকতে হচ্ছে তাদের। স্থানীয় পুলিশ প্রশাসন ও ভুক্তভোগীরা বলছেন, এর কারণ আসলে যমুনা বহুমুখী সেতু। এই সেতুর 2 প্রান্তের রাস্তা এখন সময়ের প্রয়োজনে 4 লেন। অথচ 1998 সালে উদ্বোধন হওয়া সেতুটি এখনও 2 লেনেরই থেকে গেছে। অদূর ভবিষ্যতে যা 4 লেন হবে এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে না। যদিও সেতুর উপরে রেল লাইন তুলে দিয়ে একে কিছুটা চড়া করা হবে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, 4 লেন দিয়ে গাড়ি সেতুর দিকে এলেও সেতুর উপর দিয়ে তা 2 লেনে নেমে আসে। ফলে স্বাভাবিকভাবেই ধীরগতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু সময় ঢাকামুখী লেনে যান চলাচল সীমিত করা হয়, যার প্রভাব 2 পাশেই পড়ে। এদিকে এই পরিস্থিতিতেও সেতুর টোল নিতে হয়। অধিকাংশ গাড়ির অটোমেটেড টোল নেই। ফলশ্রুতিতে টোল দিতে গিয়ে যানবাহনের সারি আরও দীর্ঘতম হয়। এর ফলে এই সড়কে যমুনা সেতু বটলনেক হয়েই থাকছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ডিটেক্টেড ডিফল্ট হোল্ডিং সেন্টার সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করার পর থেকেই সেখানে কথিত অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের মাঝে বাংলাদেশে ফেরার এক মরিয়া তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় থেকেই অনুপ্রবেশ ইস্যুটিকে অত্যন্ত গুরুত্বের সাথে সামনে এনেছিল বিজেপি। নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর থেকেই অনুপ্রবেশকারীদের নিজ দেশে ফেরত পাঠাতে চরম সক্রিয় হয়ে উঠেছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই ধারাবাহিকতায় গত 26শে মে মঙ্গলবার সকালে উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্ত এলাকায় শত শত নারী পুরুষ বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে জড়ো হন। উদ্ভূত এই পরিস্থিতির প্রেক্ষাপটে কথিত অনুপ্রবেশকারীদের প্রতি অত্যন্ত কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কড়া ভাষায় বলেন, এদের অবিলম্বে চলে যাওয়া উচিত। ওই দেশের মুখপাত্র তো নিজেই বলেছিলেন যে তারা বাংলাদেশিদের ফেরত নেবেন। তাই বলছি, জলদি জলদি ভাগো, না হলে এই সরকার আইন অনুযায়ী যা করার ঠিক তাই করবে। রাজধানীর 8 দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে চিকিৎসাধীন 6 শিশুর মৃত্যু হয়েছে। 27শে মে সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরে সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এ সময় ওই ওয়ার্ডের চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। এক পর্যায়ে 6 শিশুর মৃত্যু হয়। ঘটনার পর হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করছে বলে জানা যায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে বিদেশে জব্দ থাকা নিজেদের $12 বিলিয়ন ছাড়ের দাবি জানায় ইরান। একই সঙ্গে চুক্তি সইয়ের 60 দিনের মধ্যে আরও $12 বিলিয়ন হস্তান্তরের দাবিও জানিয়েছে তারা।
২৬শে মে মঙ্গলবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্রের বরাত দিয়ে তাসনিম জানায়, প্রথম ধাপে এই ১২ বিলিয়ন নিশ্চিত করা এবং এর পথে থাকা বাধাগুলো দূর করতে ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সোমবার কাতার সফর করেন। ওই সূত্র আরও জানায়, অতীতে দক্ষিণ কোরিয়া ও কাতারে আটকে থাকা ইরানি তহবিল ছাড়ের ক্ষেত্রে যেসব সমস্যা হয়েছিল, এবার যেন তার পুনরাবৃত্তি না হয়। সেজন্যই এই হস্তান্তর প্রক্রিয়ার উপর কড়া নজর রাখা হয়। সূত্রটি আরও উল্লেখ করে, কাতারের আলোচনায় মোটা দাগে ইতিবাচক ছিল এবং এটি বৃহত্তর আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করেছে। প্রথমবারের মতো শুল্ক কর আদায়ের ঘাটতি ১,০০,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেল। তাই চলতি অর্থবছরে রেকর্ড পরিমাণ ঘাটতির মুখে পড়েছে দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এনবিআরের রাজস্ব আদায়ের হালনাগাদ প্রতিবেদন অনুসারে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে শুল্ক কর আদায়ের ঘাটতি ১,০৪,৫৩৩ কোটি টাকা, যা যে কোনো সময়ের বিবেচনায় এ যাবৎকালের রেকর্ড ঘাটতি। কয়েক বছর ধরেই অর্থনীতি চাপের মুখে আছে, ব্যবসা বাণিজ্যে স্লথগতি, ফলে রাজস্ব আদায়ের গতিও ভালো নয়। এমন অবস্থায় সরকার অর্থনীতি চাঙা করতে ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা তহবিল দিচ্ছে, যা উদ্যোক্তারা ৭% সুদে এই ঋণ নিতে পারবেন। বাকি ৬% সুদ সরকার ভর্তুকি দেবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিশ্বকাপকে সামনে রেখে লিওনেল মেসির ফিটনেস এখন অন্যতম আলোচনার বিষয়। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনির দুশ্চিন্তা শুধু ইন্টার মায়ামি তারকাকে ঘিরেই নয়, চূড়ান্ত দল ঘোষণার আগে আরও কয়েকজন ফুটবলারের ফিটনেস নিয়েও ভাবতে হচ্ছে তাকে। হ্যামস্ট্রিং সমস্যায় ভুগলেও মেসির ষষ্ঠ বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই। তবে মঙ্গলবার ডি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কলোনি জানান, আর্জেন্টিনার অধিনায়ক পুরোপুরি ফিট অবস্থায় বুয়েন্স আয়ার্সের দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারবে না। আর্জেন্টিনার দল চোটের সমস্যা আরও বড়। কাতার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এবং অ্যাস্টন ভিলার তারকা এমিলিয়ানো মার্টিনেজ গত সপ্তাহে ইউরোপা লিগ ফাইনালে ওয়ার্ম আপে ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন। এদিকে টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ডান হাঁটুর লিগামেন্ট ইনজুরি কাটিয়ে ফেরার লড়াই রয়েছেন। অ্যাথলেটিকো মাদ্রিদের নাহুয়েল মোলিনা এবং রিভার প্লেটের গনসালো মন্তিয়েল স্কলোনির সম্ভাব্য দুই রাইট ব্যাকের দুজনই মাংসপেশির চোটে ভুগছেন। এছাড়া কোমোর মিডফিল্ডার নিকো পাজ হাঁটুর চোটে সিরিয়ার শেষ ম্যাচ খেলতে পারেনি। অ্যাথলেটিকো উইঙ্গার নিকোলস ও গনসালেসও মাংসপেশির চোট কাটিয়ে ওঠার শেষ ধাপে রয়েছেন। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।